আমরা পর্যায় সারণীর গ্রুপ 2 ব্লকের যেসব মৌলগুলো আছে তাদের বিভিন্ন ধর্ম এবং তাদের বিভিন্ন বিক্রিয়া কেমন, কি যৌগের সঙ্গে কেমন ভাবে তারা রিয়াক্ট করে সেগুলো আমরা পড়ছিলাম। তো আমরা পর্যায়গত ধর্মও পড়েছি। তো পর্যায়গত ধর্মের মধ্যে আমরা কি পড়েছি? পর্যায়গত ধর্মের মধ্যে আমরা আয়োনাইজেশন এনার্জি পড়েছি। আমরা এটা দেখেছি যে ক্ষার ধাতুর সঙ্গে আয়োনাইজেশন এনার্জির গ্রুপ 2 আর কি অ্যালকালাইন আর্থ মেটাল, এগুলোর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো সম্পর্কে আমরা পড়েছি। এছাড়া আমরা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলের হাইড্রেশন এনার্জি থেকে শুরু করে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করেছি। কিছুটা অংশ বাকি ছিল, তো সেটা আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করব। প্রথমে আমরা দেখব, দেখো, ক্ষারকীয় চরিত্র সম্বন্ধে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে গ্রুপ 2, তাই তো? তাহলে গ্রুপ 2 এর যেসব মৌলগুলো আছে তাদের আমরা ক্ষারকীয় চরিত্র দেখব। যে বেরিলিয়াম অক্সাইড, ঠিক আছে, এখন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, এগুলো তাদের ক্ষারকীয় চরিত্র কেমন দেখায়। তো দেখো, ক্ষারকীয় চরিত্র ডাউন দ্য গ্রুপ কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ দেখো, ডাউন দ্য গ্রুপ কি হয়? ডাউন দ্য গ্রুপ কি হয়? ডাউন দ্য গ্রুপ সাইজ অফ মেটাল কি হয়? ডাউন দ্য গ্রুপ সাইজ অফ মেটাল কি হয়? ইনক্রিজ করে যায়। এখন সাইজ অফ মেটাল যদি ইনক্রিজ করে যায়, বেড়ে যায় সাইজ অফ মেটাল, তাহলে কি হবে? এই যে মেটাল আর অক্সিজেনের বন্ধনটা দুর্বল হয়ে যাবে, তাই তো? মেটাল আর অক্সিজেনের বন্ধনটা দুর্বল হয়ে যাবে, সুতরাং সেখান থেকে অক্সাইড আয়ন সহজে রিলিজ হতে পারবে, ঠিক আছে? ওই জন্য বেসিসিটি বা ক্ষারকীয়তা ডাউন দ্য গ্রুপ কি হয়? বেড়ে যায়। তাহলে যত আমি নিচের দিকে যাব তত এই যৌগগুলোর ক্ষারকীয়তা কি হবে? তত বেড়ে যাবে। ওই জন্য দেখো, এই এসআরও বলো কিংবা বিএও বলো, বেরিয়ামের অক্সাইড কিংবা স্ট্রনশিয়ামের অক্সাইড, এরা অতি শক্তিশালী ক্ষারক, ঠিক আছে? এরা কি? অতি শক্তিশালী ক্ষারক, ঠিক আছে? এরা হচ্ছে অতি শক্তিশালী ক্ষারক। এখন ক্যালসিয়াম হচ্ছে অক্সাইড হচ্ছে ক্ষারক, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড দুর্বল ক্ষারক, ঠিক আছে? আর বিও উভধর্মী বৈশিষ্ট্য দেখায়। উভধর্মী মানে কি? এই হালকা অ্যাসিড হিসেবেও আচরণ করে, হালকা বেস বা ক্ষারক হিসেবেও কিন্তু আচরণ করে। এটা কেমন ক্ষারক? এটা হচ্ছে দুর্বল ক্ষারক। আর সিএও হচ্ছে ক্ষারক হিসেবেই আচরণ করে, ঠিক আছে? তো এগুলো আমরা বুঝলাম। এখন আমরা ক্ষারকত্বই দেখছি কার? এগুলো ছিল অক্সাইড, মেটাল অক্সাইড। এখন দেখবো মেটাল হাইড্রো অক্সাইডের ক্ষারকত্ব। ব্যাপারটা কিন্তু একই দাঁড়িয়ে আছে। বিওএইচ এর হোল টু, যদি এরকম হয়, অ্যাকচুয়ালি এখানে কি হয়? ডাউন দ্য গ্রুপ কি হয়? ডাউন দ্য গ্রুপ এখানেও কি হয়? মেটালের সাইজ ইনক্রিজ করে যায়। এই যে ডাউন দ্য গ্রুপ মেটালের সাইজ ইনক্রিজ করে যায়, ফলে এই যে এম আর ওএইচ যুক্ত আছে একটা বন্ধনের মাধ্যমে, মেটাল আর ওএইচ বন্ধন যুক্ত আছে, এখান থেকে কি হয়? এই সহজেই যত আমি ডাউন দা গ্রুপ যাই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওপর থেকে নিচে আসি, তার মানে যত আমি ওপর থেকে নিচে আসি, যেহেতু সাইজ অফ দা মেটাল ইনক্রিজ করে যাচ্ছে, মেটালের সাইজ ইনক্রিজ করে যাচ্ছে, ওই জন্য এমওএইচ বন্ড দুর্বল হয়ে পড়ে। এবং এমওএইচ বন্ড দুর্বল হলে মানে ব্রেক করে যাবে, তাহলে ওএইচ মাইনাস সেখান থেকে ইজিলি বেরিয়ে যাবে। তো ওএইচ মাইনাস যদি ইজিলি বেরিয়ে যায়, তাহলে কি হবে? এখানে সহজেই এরা ভালো ক্ষারক হিসেবে আচরণ করবে। ওই জন্য এখানে যে বেরিয়ামের হাইড্রোক্সাইড আছে, এটা আগের মতোই, এটাও কিন্তু অতি শক্তিশালী একটা ক্ষারক। এটা কি? একটা অতি শক্তিশালী ক্ষারক, ঠিক আছে? ক্যালসিয়াম বা স্ট্রনসিয়ামের কথা যদি তুমি বলো, তাহলে এরা হচ্ছে কেমন? এরা দুজনই হচ্ছে শক্তিশালী ক্ষারক, ঠিক আছে? ওর তুলনায় একটু কম শক্তিশালী ক্ষারক। এমজিওএইচ এর হোল টু, এটা হচ্ছে দুর্বল ক্ষারক, ঠিক আগের মতো, এটা হচ্ছে উইক বেস, দুর্বল ক্ষারক। আর বিওএইচ এর হোল টু, এটা হচ্ছে উভধর্মী। উভধর্মী মানে কি? এই অ্যাসিড হিসেবেও কিছুটা আচরণ করে, এই কিছুটা বেস হিসেবেও আচরণ করে, ঠিক আছে? তাহলে ক্ষারকী গ্রুপ 2 এর যে অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড, আমরা ক্ষারকীয় চরিত্র পড়ে নিলাম। এখন আমরা দেখবো যে গ্রুপ 2 যেসব অক্সাইড আছে কিংবা হাইড্রোক্সাইড আছে, তাদের স্থায়িত্ব সম্পর্কে আমরা একটু পড়বো। তো দেখো, স্থায়িত্ব ব্যাখ্যা করতে গেলে আমাদের ল্যাটিস এনার্জি জানতে হবে। ল্যাটিস এনার্জি আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়েছি,
আমরা যখন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পড়েছি তখন কিন্তু আমরা এই যে ল্যাটিস এনার্জি, একে আমরা ইউ দিয়ে ডিনোট করা হয়, এবং ইউ কার সমানুপাতিক ছিল? ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান দুটোর সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের, ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই তো হয়েছিল, ক্যাটায়ন এবং অ্যানায়নের কি ছিল? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো? তো এখন যদি তুমি এদের স্থায়িত্বের কথা বিচার করো, তাহলে এদের ক্যাটায়ন আর অ্যানায়ন কি এখানে Mg2+ আর O2-, সিমিলারলি Ca2+, O2-, তাই তো? আবার Sr2+, O2-, Ba2+, O2-, তাহলে উভয়ই যদি Z+ এবং Z-, দেখো দুজনেরই যদি ম্যাগনেটিউডটা নাও তুমি, তাহলে কিন্তু দুজনেরই 4, তাহলে Z+, Z-, এদের কি কোনো ডিফারেন্সিয়েট ঘটাতে পারছে? Z+, Z-, কিন্তু কোনো ডিফারেন্সিয়েট ঘটাতে পারছে না, তাই তো? এখন তাহলে আমরা কি দিয়ে বিচার করব? দেখো আর হচ্ছে ডিফারেন্স। এখন যদি তুমি রেডিয়াসের অর্ডার দেখো, ডাউন দ্য গ্রুপ কি হয়? ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে ডাউন দ্য গ্রুপ যদি ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে রেডিয়াসের অর্ডার কি হবে? রেডিয়াস সব থেকে বেশি Mg2+, তারপর সরি সব থেকে কম Mg2+, সব থেকে বেশি ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে যাচ্ছে, তারপরে BaO সব থেকে বেশি CaO, তারপরে SrO, শেষে হচ্ছে কি BaO, তাই তো? বেরিয়ামের অক্সাইডের রেডিয়াস সব থেকে বেশি। এখন রেডিয়াস যার যত বেশি, দেখো ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, মানে আর যত কম তার ইউ তত বেশি। তাহলে অর্ডার অফ ইউ বা ল্যাটিস এনার্জি, ইউ মানে কি? ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি কি হবে? ল্যাটিস শক্তির অর্ডার হবে Mg/O, এদের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি, Mg/O, তাই তো? তারপরে CaO, তারপর SrO, শেষে হচ্ছে BaO। তাহলে ল্যাটিস শক্তি যার যত বেশি তার কি হবে? এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, যে স্টেবিলিটি কিন্তু ল্যাটিস এনথালপির সঙ্গে কিন্তু ব্যাপারটা প্রপোর্শনাল সম্পর্ক। যার ল্যাটিস শক্তির মান যত বেশি সে হচ্ছে কি? সে কিন্তু তত হচ্ছে স্থিতিশীল, ঠিক আছে? ল্যাটিস শক্তির সঙ্গে স্থায়িত্বের একটা প্রপোর্শনাল সম্পর্ক। ল্যাটিস শক্তি যার বেশি, স্থায়িত্বের অর্ডারও কিন্তু, স্থায়িত্ব স্টেবিলিটির অর্ডার কিন্তু সেম হিসেবেই ফলো করবে। এখন আমরা হাইড্রোক্সাইড গুলো জলে দ্রাব্যতা দেখবো। এই যে গ্রুপ 2 এলিমেন্টগুলোর হাইড্রোক্সাইড আমরা নিয়েছি, আমরা কি কি নিয়ে কাজ করছি? আমরা বেরিয়ামের হাইড্রোক্সাইড নিয়েছি, আমরা ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড নিয়েছি। এখন দেখো তাহলে ডাউন দা গ্রুপ কি হচ্ছে? ডাউন দা গ্রুপ ল্যাটিস এনার্জি কি হচ্ছে? ডাউন দা গ্রুপ ল্যাটিস এনার্জি ডিক্রিজ করছে, এবং এই ডিক্রিজ বা কমে যাচ্ছে ল্যাটিস এনার্জি ডাউন দা গ্রুপ। এই কমে যাওয়াটা কি হয়? এই কমে যাওয়াটার জন্য এদের হাইড্রেশন এনথালপি কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? ডাউন দা গ্রুপ এদের হাইড্রেশন এনথালপি বেড়ে যায়, ওই জন্য এদের দ্রাব্যতাও কিন্তু বেড়ে যায়। ওই জন্য এদের যদি তুমি দ্রাব্যতার অর্ডার দেখো, তাহলে দ্রাব্যতার অর্ডার কিন্তু ডাউন দা গ্রুপ কি হচ্ছে? দ্রাব্যতা কিন্তু এদের দ্রাব্যতার কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? জলের দ্রাব্যতার কথা আমরা কিন্তু বিচার করছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে? যে গ্রুপের ওপর থেকে নিচে কি হচ্ছে? ক্যাটায়নের আকার বাড়ছে, ফলে, তাই তো? ক্যাটায়নের আকার বাড়ছে, ফলে কি হচ্ছে? এদের ল্যাটিস এনথালপি এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা দ্রুত হ্রাস পাচ্ছে, ল্যাটিস এনার্জি কমছে। হাইড্রেশন এনথালপি যত না কমছিল তার থেকে ল্যাটিস এনার্জি কমে যাচ্ছে, ওই জন্য এদের ডাউন দা গ্রুপ, এদের দ্রবীভবনের মান জলে সেটা কি হচ্ছে? ডাউন দা গ্রুপ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এরপরে আমরা দেখব ধাতব কার্বনেট গুলোর, যে অ্যালকালাইন আর্থ মেটালে যেসব ধাতব কার্বনেট গুলো তৈরি হয় তাদের স্থায়িত্ব কেমন হবে, ঠিক আছে? তাদের স্থায়িত্ব কেমন হবে, এবং ধাতব সালফেট গুলোরও স্থায়িত্ব কেমন হবে। তো এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের ফ্যাজান্সের সূত্র লাগবে। ফ্যাজান্সের সূত্র অলরেডি আমরা কেমিক্যাল বন্ডিং এ করে এসেছি, তাই তো? ফ্যাজান্সের সূত্র আমরা, তার আগে আয়নিক পোটেনশিয়াল সম্পর্কে আমাদের জানতে হয়। আয়নিক পোটেনশিয়াল, আয়নন বিভব কি হয়? সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ, চার্জ অফ ক্যাটায়ন, তাই তো? ভুল হচ্ছে, তাহলে এটা কি হবে? ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের রেডিয়াস। তাহলে চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। ক্যাটায়নের আধান, ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের কি? ক্যাটায়নের ব্যাসার্ধ। তারপরে আমরা কি পড়েছি? যে ক্যাটায়নের আধান যত বেশি, ফাই তত বেশি। ফাই যত বেশি, কখন ফাই বেশি? ক্যাটায়নের আধান মানে Z+ বাই ব্যাসার্ধ, তাই তো?
ফাই প্রপোর্শনাল টু দিস। এই ফাই এর মান যত বেশি তত তার সমযোজী চরিত্র কি হয়, সমযোজী চরিত্র কিন্তু তত তার বেশি হয়। এখন সমযোজী চরিত্র যত বেশি হয় তার তড়িৎযোজী ক্ষমতা বা তড়িৎযোজী ক্যারেক্টার তত কমে যায়। এখন তড়িৎযোজী ক্যারেক্টার যদি কমে যায়, আমরা জানি স্টেবিলিটি, স্টেবিলিটি স্টেবিলিটি কিংবা তুমি যদি তাপীয় বিয়োজনের যে মাত্রা, তার মানে স্টেবিলিটি, অথবা তুমি যদি বা বলতেই পারো থার্মাল স্টেবিলিটি, ঠিক আছে, থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব, এসব কি প্রপোর্শনাল টু তড়িৎযোজী ক্যারেক্টার, তড়িৎযোজী ক্যারেক্টার, তড়িৎযোজী চরিত্র। তার মানে কি তড়িৎযোজী চরিত্র যত তত যত ফাই বেশি তত তত হচ্ছে কি সমযোজী চরিত্র বেশি এবং তড়িৎযোজী চরিত্র তত কম। আর তড়িৎযোজী চরিত্র যত কম তত হচ্ছে কি বন্ধনটা উইক, তার মানে তাপ দিলে সহজে ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে কি স্টেবিলিটি প্রপোর্শনাল টু তড়িৎযোজী চরিত্র, তড়িৎযোজী চরিত্র যত বেশি হবে তার থার্মাল স্টেবিলিটি তত কি হবে, বেশি হবে, ঠিক আছে। এবার আমরা ফিরে যাই কোয়েশ্চেনটাতে। দেখো ওখানে প্রথমে ছিল কি ধাতব কার্বনেট গুলোর স্থায়িত্ব, তাই তো। তাহলে এখানে দেখো Be2 প্লাস CO3 2 মাইনাস, সিমিলারলি Ca2 প্লাস CO3 2 মাইনাস, কার্বনেট 2 মাইনাস, আর এটা 2 প্লাস। তাহলে প্রত্যেকের আধান কি হবে, প্রত্যেকের আধান ক্যাটায়নের যে আধান কত করে, সবারই 2 প্লাস করে, তাহলে ক্যাটায়নের আধান ডিফারেন্সিয়েট করতে পারছে না। তাহলে ব্যাসার্ধ দেখবো, আমরা জানি কি ফাই ইনভার্সলি প্রপোর্শনাল টু কি চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন, রেডিয়াস অফ ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন এখানে অর্ডার অফ আর মানে রেডিয়াস অফ ক্যাটায়ন, অর্ডার অফ রেডিয়াস অফ ক্যাটায়ন কোন অর্ডারে যাবে, রেডিয়াস অফ ক্যাটায়ন কোন অর্ডারে যাচ্ছে, ডাউন দ্য গ্রুপ, বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম ডাউন দ্য গ্রুপ, তাহলে রেডিয়াস ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে Be2 প্লাস, তারপরে বলো কি Ca2 প্লাস, তারপরে Sr2 প্লাস, Ba2 প্লাস। এখন রেডিয়াস যত বেশি ফাই মানে কি আয়নিক পোটেনশিয়াল, অর্ডার অফ আয়নিক পোটেনশিয়াল, আয়নীয় বিভব, তাই তো, আয়নিক পোটেনশিয়াল এর অর্ডার তাহলে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এর যদি বেশি হয় তাহলে ফাইয়ের অর্ডার এ হবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার, অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে কি সমযোজী চরিত্র, সমযোজী চরিত্র কি হবে ফাইয়ের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, আয়নিক ক্যারেক্টার মানে কি তড়িৎযোজী চরিত্র, তাহলে তড়িৎযোজী চরিত্র উল্টে যাবে, তাহলে তড়িৎযোজী চরিত্র কার বেশি, BaCO3 তড়িৎযোজী চরিত্র বেশি, বি তারপরে কি বি এর পরে SrCO3, SrCO3, তারপরে CaCO3, সবার শেষে BeCO3। তাহলে তড়িৎযোজী ক্যারেক্টার যত বেশি হবে তার কি হবে, ধাতব কার্বনেট গুলোর স্থায়িত্ব তত বেশি। তাহলে ধাতব কার্বনেটের স্থায়িত্ব সব থেকে বেশি কে, তাহলে ধাতব কার্বনেটের স্থায়িত্ব প্রপোর্শনাল টু আয়নিক ক্যারেক্টার। তাহলে ধাতব কার্বনেটের স্থায়িত্ব কোন অর্ডারে যাবে, স্থায়িত্ব এই সেম অর্ডারে যাবে, সব থেকে বেশি BaCO3, তারপরে SrCO3, তারপরে CaCO3, শেষে BeCO3। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর ধাতব সালফেট আশা করি তোমরা করতে পারবে। এখানে দেখো প্রত্যেকটা সালফেট আয়ন তাহলে 2 মাইনাসে ভাঙছে, তাহলে প্রত্যেকের 2 প্লাস, 2 প্লাস হলে আমাদের আধান তো কোনো ফাই এফেক্টিভ ভূমিকা পালন করছে না। তাহলে এখানেও রেডিয়াস দেখতে হবে একদম সেম, আগের প্রসেস এখানেও কিন্তু রিপিট হবে। এবং ধাতব সালফেট গুলো যদি স্থায়িত্ব তোমরা বিচার করতে চাও তাহলে ঠিক একইভাবে দেখো ডাউন দা গ্রুপ তাপীয় স্থায়িত্ব কি হবে, ইনক্রিজ করে যাবে। তাহলে সব থেকে বেশি স্থায়িত্বকার BaSO4 বেরিয়াম সালফেট, তারপর SrSO4, তারপর CaSO4, তারপর কি BaSO4। তাহলে আশা করি তোমরা ধাতব কার্বনের স্থায়িত্ব এবং ধাতব সালফেট গুলোর স্থায়িত্ব বাই দ্য ইউজ অফ ফ্যাজান্স রুল, এটা কিসের রুল, এটা হচ্ছে ফ্যাজান্স রুলের মাধ্যমে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পাচ্ছি। এছাড়াও ফ্যাজান্স রুলে আমরা কিন্তু আরো অনেক কিছু ক্যারেক্টার ব্যাখ্যা করতে পেরেছি। আমরা জলের দ্রাব্যতা, অ্যালকোহলের দ্রাব্যতা, এগুলো আমরা দেখেছি কেমিক্যাল বন্ডিং এ, ওখানে ফ্যাজান্স রুল নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে। এছাড়া কালার অফ মেটাল, ঠিক আছে, স্টেবিলিটি অফ মেটাল অফকোর্স। তো এগুলো আমরা কিন্তু এক্সপ্লানেশন দিয়েছি এগুলো সব আলাদা আলাদা কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে,
ঠিক আছে, এবং চ্যানেলটাকে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সবাইকে এটা সাবস্ক্রাইব করতে বলবে যদি কন্টেন্ট তোমাদের ভালো লাগে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, দেখো কয়েকটা দেখো এই যে বিভিন্ন যে ধর্মগুলো পড়েছি না, এর মধ্যে বেরিলিয়াম কিছুটা অস্বাভাবিক আচরণ দেখায় সবার থেকে। তো এই অস্বাভাবিক আচরণের কারণ কি? প্রথম কথা দেখো, বেরিলিয়াম একদম উপরে থাকে, তাই তো? তাহলে বেরিলিয়ামের উপরে থাকে মানে কি? এর যে নিউক্লিয়াস আছে, বেরিলিয়ামের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে দেখো এর হচ্ছে সাইজ অত্যন্ত ছোট। কেন ছোট? কারণ নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে টেনে রেখেছে, এবং উপর থেকে নিচে আসলে আমরা দেখেছি নতুন শেল অ্যাড হয়, যার জন্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য কি হয়, আকার কিন্তু বেড়ে যায়, তাই তো? তাহলে বেরিয়ামের আকার সব থেকে, সরি, বেরিলিয়ামের আকার সব থেকে ছোট। তো বেরিলিয়ামের আকার ছোট, এবার আকার ছোট বলে এর আয়োনাইজেশন এনার্জি কি অতিরিক্ত বেশি, হাই আয়োনাইজেশন এনার্জি। ওই জন্য এর বাইরের কক্ষ থেকে না ইলেকট্রন বের করা অত সহজ হয় না, ইলেকট্রন বের করা কঠিন হয়ে যায়। ওই জন্য এর রিয়াকশন করার প্রবণতা কিন্তু অন্যান্য ধাতুর থেকে অনেক কম। ঠিক আছে, অন্যান্য ধাতু ঠিক যেমন রিয়াকশন গুলো দেখায়, বেরিলিয়াম কিন্তু ঠিক অতটা পরিমাণ সেটা দেখায় না। আচ্ছা, তাহলে এর কি 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 কারণে হচ্ছে তোমার কি কি কারণে অস্বাভাবিক আচরণ দেখাচ্ছে? ফার্স্টলি আকারে ক্ষুদ্র, তাই তো? আকারে ক্ষুদ্র, তাই তো? সেকেন্ডলি হচ্ছে তোমার হাই হাই আয়োনাইজেশন এনার্জি ভ্যালু, আয়নায়ন বিভব অতিরিক্ত বেশি। ঠিক আছে, এছাড়া এই আয়নের ধ্রুবায়ন ক্ষমতা উচ্চ। ধ্রুবায়ন ক্ষমতা মানে কি? তুমি বলতে পারো এটা ফ্যাজান্সের সূত্রের সাহায্যে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। এর হচ্ছে তড়িৎ ধনাত্মক চরিত্র কম। তড়িৎ ধনাত্মক চরিত্র মানে কি? তড়িৎ ধনাত্মক চরিত্র মানে হচ্ছে আহ তড়িৎ ধনাত্মক, বলছি, তড়িৎ ধনাত্মক ক্যারেক্টার চরিত্র কম। কেন কম? কারণ দেখো এই যে নিউক্লিয়াস, এর কার্যকরী ধনাত্মক আধান ইলেকট্রন গুলোকে শক্তভাবে এ করে রেখেছে, টেনে রেখেছে। তাহলে তুমি এখান থেকে যদি একটা ইলেকট্রন বের করতে চাও, সেটা সহজ হবে না। ওই জন্য এর কি বলা হয়, যে তড়িৎ ধনাত্মক চরিত্র, মানে তড়িৎ ধনাত্মক মেটাল হতে, আয়ন হতে এটা কিন্তু পজিটিভ আয়ন তৈরি করতে এটা কিন্তু অতটাও মানে এফেক্টিভ নয়। ঠিক আছে, তো এইসব কারণগুলোর জন্য কি করে। এছাড়াও আর একটা জিনিস বলা হয়নি, দেখো বেরিলিয়ামের কোনো ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। ঠিক আছে, এর যোজ্যতা কক্ষে কোনো কিন্তু ফাঁকা ডি অরবিটাল নেই। সুতরাং অন্য কোনো মৌল যদি বেরিলিয়ামের সঙ্গে রিয়াকশনও করতে চায়, তাহলে কিন্তু সহজে রিয়াকশন করতে পারবে না, তাই না? এখন আমাদের বাড়ি যদি গেস্ট আসে, তাই তো? এখন আমাদের ঘরই ফাঁকা নেই, তাহলে গেস্ট এসে সহজে আমাদের বাড়িতে থাকতে পারবে না, তাই না? তাহলে সেটা সম্ভব না। ঠিক একই কেস হচ্ছে বেরিলিয়ামের, এর যোজ্যতা কক্ষে ফাঁকা ডি অরবিটাল নেই, সুতরাং সেটা পসিবল হবে না। তো এখন আমরা দেখবো, দেখো তাহলে আমরা বুঝলাম যে কেন বেরিলিয়াম অস্বাভাবিক আচরণ দেখায়। এখন আমরা দেখবো যে যেসব ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে আমরা জেনেছি গ্রুপ 2 তে, তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার। দেখো এগুলো তেমন বোঝানোর কিছু নেই, তোমরা একবার জাস্ট দেখে নেবে বেরিলিয়ামের ব্যবহার কি। দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেলিয়াম যা বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। ম্যাগনেলিয়ামে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম থাকে, তার পার্সেন্টেজটা দেখে নেবে। প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল ফর্মুলাটা, এগুলো কিন্তু রেডিয়াম ক্যান্সারের চিকিৎসায় কিন্তু ইউজ হয়। ঠিক আছে, তো কয়েকটি রাসায়নিক ফর্মুলা দেখো লিখে রেখেছি, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর ভিডিও বা কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, যাতে আরো ভিডিওস আমরা নিয়ে আসতে পারি। তাহলে আজকে আমাদের অফিসিয়ালি কিন্তু H2 ব্লক বা গ্রুপ 2 ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট এবং তাদের সম্পর্কে আমাদের পড়া হয়ে গেছে, এবং সেমিস্টার 1 এর সিলেবাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্লাস 11-এর। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং কন্টেন্ট ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।